রাজস্ব বাড়াতে ভ্যাট আদায় পদ্ধতিকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনা হচ্ছে। আগামী বছরের জুলাই থেকে ভ্যাটের সব তথ্য আসবে অনলাইনে। একই সাথে সব পণ্য ও সেবার ওপর 15% হারে ভ্যাট আদায় করার সিদ্ধান্ত রয়েছে। এই সিদ্ধান্তের সমালোচনা করছেন অবশ্য ব্যবসায়ীরা। ১৯৯১ সাল থেকে চালু হওয়া ভ্যাট ব্যবস্থায় মোট ১১টি স্তর রয়েছে। ভ্যাট আইনে ১.৫% থেকে শুরু করে ১৫% পর্যন্ত হার ঠিক করা আছে। তাই গত কয়েক বছর ধরে সব স্তরে একটি নির্দিষ্ট হারে ভ্যাট আদায়ের জন্য কাজ শুরু করে সরকার। এ লক্ষ্যে ভ্যাট আইন সংশোধন করা হয়েছে। আর নতুন হার ঠিক করা হয়েছে ১৫%। অটোমেশনের কাজ হয়ে গেলেই নতুন ভ্যাট কার্যকর হবে। যদিও আমরা বলি আমাদের মূল হার হচ্ছে 15, কিন্তু 15-র বাইরেও আমাদের প্রায় 10টা হার আছে। তো এই সমস্ত কারণে এই এক হার প্রতিষ্ঠা করার জন্যে, এই এক্সামশন কমানোর জন্যে, সর্বোপরি একটা রাজস্ব বান্ধব এবং একটা ব্যবসা বান্ধব একটা ভ্যাট সিস্টেম স্থাপন করার জন্যে এটা করার প্রয়োজন ছিল। ব্যবসায়ীরা বলছেন, সবকিছুতে 15% হারে ভ্যাট অনেক বেশি। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের জন্য তা চাপ তৈরি করবে। এই হার 4 থেকে 7% মধ্যে রাখার পক্ষে মত তাদের। 15% স্তর প্রতিটা স্টেপে ইজ টু মাচ। কেউ এত আয় করতে পারবে না, যার ফলে কী হবে, অসন্তোষ দেখা দেবে। স্পেশালি যারা লো প্রফিট মার্জিনে ব্যবসা করে তারা কিন্তু ইমিডিয়েটলি এটা নিয়ে হইচই বাজিয়ে দেবে। তখন হয়তো এমনও হবে যে ভ্যাটের হয়তো ওই আইনটা আমরা ইমপ্লিমেন্ট করতে হিমশিম খেতে হবে। প্রতি মাসে ভ্যাটের 50,000 রিটার্ন জমা পড়ে রাজস্ব বোর্ডে। অটোমেশনের কাজ শেষ হয়ে গেলে রেজিস্টার্ড 7,35,000 প্রতিষ্ঠানের ভ্যাট আদায়ের হিসেব পাওয়া যাবে। ফলে বাড়বে রাজস্ব আদায়। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ডক্টর মজিদ, আমরা প্রথমেই ব্যবসায়ীদের যে উদ্বেগের কথাটা বলা হলো যে 15% যদি ভ্যাট আদায় করা হয় তাহলে ব্যবসার জন্য এটা খুব বেশি ভালো হবে না, আপনার কি মনে হয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ব্যবসায়ী নেতৃবৃন্দ যে দৃষ্টিতে বলেছেন সেটা তাদের দিক থেকে ঠিক আছে, কিন্তু এখানে একটু ব্যাখ্যার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ভ্যাটের যে হারটি সেটি 15%, এটা হচ্ছে অ্যাটেস্টেড সকলের জন্যে, কিন্তু এটা কিন্তু ঠিক 15%ই কিন্তু অ্যাপ্লাইড হয় না। কেননা আমরা সবাই জানি যে ওর ভিতরে আপনার ট্রাঙ্কেটেড বেসিসে সাব সেক্টর ওয়াইজ, বিভিন্ন ক্ষেত্র ওয়াইজ আপনার ওর একটা ছাড় দেওয়ার একটা ব্যবস্থা আছে। অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে একটা প্রতিষ্ঠানের, একটা বিশেষ করে শিক্ষা খাতে যদি আমরা বলি যে ট্রাঙ্কেটেড হচ্ছে 50%, মানে হচ্ছে যে তাদের যে আয় তার থেকে 50% ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিয়ে ওই বাকি 50%-এর উপরেই কিন্তু 15% ভ্যাট। অর্থাৎ আলটিমেটলি যেটা সেটা যে দাঁড়াবে হয়তো 7.5 বা এরকম কিছু। এখানে উভয় ক্ষেত্রের ব্যাখ্যা। আর একটা বিষয় হচ্ছে যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যে আয় বা তাদের যে ব্যবস্থা, তা সেখানে যদি এই 15% ভ্যাট বেশি হয়, এটা শুনতে বা বুঝতে এরকম মনে হতে পারে যে তারা যা কিছুই করছে তার উপরে 15% ভ্যাট হচ্ছে, তা কিন্তু নয়। সেক্টর ওয়াইজ, বিভিন্ন আইটেম ওয়াইজ এটার কিন্তু ঠিক করা আছে। আরেকটা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে এখনো পর্যন্ত একটি ওই প্যাকেজ ভ্যাট বা ওই ধরনের কিছু পর্যায়ে চালু আছে। অ্যাকচুয়ালি দুইটা পদ্ধতির থেকে আস্তে আস্তে সার্বিকভাবে উঠতে হবে। ভ্যাটের যে 15% রেট, এটা হচ্ছে একটা সার্বজনীন রেট এবং এটা সকল ক্ষেত্রেই, কিন্তু প্রকৃতপক্ষে কত আরোপিত হবে সেটা নির্ভর করছে প্রতিটা আইটেম ওয়ারি, তার উপরে বিভিন্ন সময় যে ঘোষণা দেওয়া হয় যে ট্রাঙ্কেটেড বেসিসে বা যতটা ছাড় দিয়ে যার উপরে 15%, সেটার উপরে অনেক ক্ষেত্রে দেখা গেছে ইফেক্টিভ রেট হয়তো 1.5% দাঁড়াবে, কোনোটা 4.5% দাঁড়াবে। ঠিক 15% কিন্তু ভ্যাট প্রতিটা ক্ষেত্রে কিন্তু এভাবে আরোপিত হয় না। আমার মনে হয় এইটি জিনিসটি জাতীয় রাজস্ব বোর্ডকে আরও বেশি খুবই স্পষ্ট করে ব্যাখ্যা করা ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ভ্যাটের হিসাবায়নটা কিন্তু আসলে খুব জটিল এবং খুব সূক্ষ্ম হিসাব কিতাব করতে হয়, আপনার রিসিট রাখতে হয়, বিভিন্ন খাতে খাতে আপনি কত দিয়েছেন তারও হিসাব রাখতে হয়। এখন এই হিসেব রাখার আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পদ্ধতি, সেটাতে একটু সময় লাগবে যে সকলে সেইভাবে সক্ষম হয়ে উঠতে। যেমন আমরা ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারে যে হিসাবটা রাখি সেটি অত্যন্ত সায়েন্টিফিক ওয়েতে সফটওয়্যারের ভিত্তিতে সব কিছুই রাখে, মেশিন সেটা রাখে, সেই জন্য সেখানে সমস্যা হয় না।
কিন্তু যার ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার নাই, যিনি সাধারণ খাতাপত্র দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, তার ক্ষেত্রে এই হিসাব কষা এবং সঠিক পরিমাণে ভ্যাট দেওয়ার বিষয়টি আসলে একটু জটিল বিষয়। জনাব জাতীয় রাজস্ব মজিদ, বোর্ড- আমি এই জায়গাটা একটু আসতে চাই যে বাংলাদেশের বড় ইন্ডাস্ট্রিগুলি হয়তো অটোমেশনের জন্য খুব সমস্যা হবে না, কিন্তু আমাদের একটা বড় খাত আছে এসএমই খাত বা ক্ষুদ্র, একদম ক্ষুদ্র যে খাতগুলি আছে, যারা আসলে ওই লাল রঙের খাতায় এখনো পর্যন্ত এই হিসাবটা মেনটেন করে, তাদের জন্য এটা কিভাবে, এবং তাদেরকে খুব বেশি প্রশিক্ষণের কোনো সুযোগ আছে? আমরাও তো দেখিনি যে এই ধরনের ব্যবসায়ীদেরকে ভ্যাট কিভাবে তারা মেনটেন করবে, এবং খুব ছোট যারা এমনকি বিদেশ থেকে পণ্য নিয়ে আসে সেইটার উপরেও দেখা যায় যে উৎপাদনের পরে এলসি কতটুকু খুলেছে, কতটুকু পণ্য উৎপাদন হওয়ার কথা, এই যে বিষয়গুলি আছে, এখানে কিন্তু আমাদের দেখা যায় যে সেমি স্কিল্ড এমনকি নন স্কিল্ড লোকেরাও ব্যবসা করছে। তাদেরকে কিভাবে ভ্যাটের আওতায় নিয়ে আসা হবে, এবং ভ্যাটটা তারা যদি ঠিকমতো বুঝতে পারে তাহলে হয়তো উৎসাহিতও হবে। ওই জায়গাটাতে কিন্তু আমরা দেখতেছি একটা বড় ফাঁকা ফিল্ড পড়ে থাকতেছি। এটা কিভাবে অ্যাড্রেস করা সম্ভব? না, আপনি যথার্থই বলেছেন। এজন্য কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের এই বিশেষ করে যে নতুন ভ্যাট আইনটি, নতুন মানে আমি মনে করি যে সংস্কারকৃত ভ্যাট আইন, যেটি আগামী বছর চালু হবে, তার আগে কিন্তু এই যে গত 3 বছর যাবত এটার প্রয়াস চলছে, এবং ট্রেনিং দেওয়া বা এটাকে সহজীকরণ করা যাতে সহজে হিসাবটা করা যেতে পারে, এই প্রয়াসটা কিন্তু পাশাপাশি চলবে। কারণ একথা মনে করা ঠিক হবে না যে কালকেই প্রবর্তিত হলেই সবাই সুন্দরভাবে বুঝে এটা দিতে পারছেন। মানুষের ভ্যাট সম্বন্ধে কনসেপশনেরও অনেক কিছু এখনো ক্লিয়ার হওয়ার অবকাশ আছে। জাতীয় রাজস্ব বোর্ড এটি প্রবর্তনের সাথে সাথে এগুলোকে এই প্রশিক্ষিতকরণ, হিসাব কিভাবে রাখতে হবে, এবং ক্ষেত্র বিশেষে তারা সাইড বাই সাইড কিন্তু ওই যে আপনার প্যাকেজ ভ্যাট বা আরও ওই যে ট্রাঙ্কেটেড বেসিসে দিয়ে যে সব, এটা পাশাপাশি চলে একটি সার্টেন স্টেজে আমাদের সকলের প্রত্যাশা যে সকলে ভ্যাট যথার্থভাবে বুঝতে পারবেন, এবং বুঝতে পারলেই তখন এটা সহজীকরণ হবে। এটা তো একদিনে হবে না। তো সেই জন্যেই আপনার অবজারভেশন যথার্থই যে আসলে সকলকে এনপাওয়ার করা, সকলকে এনাবলিং করা, যে তিনি যাতে ভ্যাটের হিসাবটা যথাযথভাবে রাখতে পারেন বা দিতে পারেন। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের বা সরকারের পক্ষ থেকে এখনো অনেক কিছু করার আছে, এবং সেই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হচ্ছে বা আছে। জনাব মজিদ, একদম শেষ বিষয়টি, সেটা হচ্ছে যারা সরাসরি ভ্যাট দেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটু মানে মনক্ষুণ্ণ থাকেন তারা। এই যে তাদের একটা কন্ট্রিবিউশন, কিন্তু এই মানসিকভাবে এই কন্ট্রিবিউশনের ব্যাপারটা আমরা মানে যারা ব্যয় করছে, ভ্যাট দিচ্ছে, তাদেরকে এটা বোঝাতে সক্ষম হচ্ছি না বলে বিভিন্ন সময় আমাদের মনে হয়েছে। এই জিনিসটার ক্ষেত্রে অর্থাৎ যারা ভোক্তা, তাদেরকে এই যে দিতে উৎসাহিত করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উইন উইন সিচুয়েশনে নিয়ে যাওয়া, যে তিনি এই টাকাটিতে দিচ্ছেন, এটা এক ধরনের বিনিয়োগ, সেই বোধটি আমাদের মধ্যে আসছে না। এইটা আসার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কি ধরনের উদ্যোগ নিতে পারে? এখানেও আপনি বলেছেন যে সরাসরি দিচ্ছে, ভ্যাট কিন্তু কেউ সরাসরি দেয় না, ইট ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। এটা হচ্ছে সরাসরি দেওয়া হয়, সেটা হচ্ছে আয়করটি সরাসরি। তো তবে এটা ঠিক যে ভ্যাট যারা দিচ্ছেন অর্থাৎ সকল নাগরিক প্রত্যেকেই, আমি মনে করি যে একজন বৃদ্ধ ভিখারি তিনিও একটা প্রাণ জুস খেলেও যে ভ্যাট দিচ্ছেন, একজন অতি ধনী মানুষ তিনিও দিচ্ছেন, কিন্তু সবাই দিচ্ছেন কিন্তু ইনডাইরেক্টলি। এখানে এইটার বোঝার বিষয় থাকবে এই যে প্রত্যেক ক্রেতা জিনিস কেনার সময় যে ভ্যাটটি দিচ্ছেন ওর ভিতরে প্রচ্ছন্নভাবে সেটি শতযতভাবে হিসাব হয়ে সরকারের খাতে খাজাঞ্চিখানায় যেন যায়। খাজাঞ্চিখানায় গেলে পর তখন এর থেকে যে উন্নয়ন বা যে সমস্ত সমৃদ্ধশালীর উন্নয়নের যে কাজকর্ম চলছে, সেখানে এই ভ্যাট দাতার অর্থাৎ যারা ভ্যাট পে করছেন তাদেরও একটা স্যাটিসফ্যাকশন আসবে এই যে আমার এই টাকাটি আমি যেটি দিয়েছি সেটি সরকারের কাছে গিয়েছে এবং সরকার এটা উন্নয়নের কাজে ব্যবহার করছেন। তা সুতরাং এখানে বলার বিষয় হচ্ছে এই যে যারা ভ্যাটটি কালেক্ট করছেন অন বিহাফ অফ এনবিআর, অর্থাৎ মাঝখানের যিনি বিক্রেতা, তার দায়িত্বশীলতা দেওয়া দরকার যে সেটি যেটি নেওয়া হচ্ছে সেটি যেন সরকারি খাতে যায়। এবং এখানেই ক্রেতারও একটা দেখার বিষয় আছে যে ক্রেতা নিশ্চিত হবেন যে তিনি এমন পদ্ধতিতে যাবেন যে তার পয়সাটি যেন যথাযথভাবে যায়। যেমন আমরা ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারে যদি কোনো জিনিস কিনি, আমরা একটা রিসিট পাই, সেই রিসিটে আমি দেখতে পাচ্ছি যে এত টাকা আমার কাছ থেকে ভ্যাট কাটা হয়েছে, এবং এই বিশ্বাস এই আস্থা থাকতে হবে যে এই টাকাটি যথাযথভাবে সরকারি খাতে জমা হচ্ছে। জনাব আব্দুল মজিদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।